স্বাগত মাছরাঙা দেশের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 5.5 মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি ফের শুরু। ভারত অংশে কোয়ারেন্টাইন অফিস না থাকা এবং কাস্টমস কর্মকর্তার অফিস দূরে থাকায় ভোগান্তি। পাকা সড়ক বদলে দিয়েছে গাজনার বিলের কৃষি প্রধান 10 গ্রামের আর্থিক চিত্র। পাইকাররা সরাসরি ক্ষেত থেকে কৃষি পণ্য কিনে নিয়ে যাওয়ায় লাভবান কৃষক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি ফের শুরু হয়েছে। ভারতের অভ্যন্তরে কোয়ারেন্টাইন অফিস না থাকা ও কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তার অফিস বন্দরের বাইরে থাকায় পণ্য রপ্তানিতে সময় বেশি লাগছে। দুদেশের সরকারের সাথে আলোচনার মাধ্যমে এসব সমস্যা নিরসন হলে রপ্তানির পরিমাণ বাড়বে বলে জানান ব্যবসায়ীরা। হিলি রিপোর্টার হালিমাল রাজির পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন পর আবারও বন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি শুরু হয়েছে। সম্প্রতি রাইস ব্র্যান্ড, ম্যাঙ্গো জুস, টোস্ট বিস্কিট, ঝুট কাপড়, নুডলস সহ বিভিন্ন বেকারি পণ্য রপ্তানি হচ্ছে। ভারত সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশি পণ্য রপ্তানি শূন্য কোঠায় নেমে এসেছিল। সম্প্রতি কিছু পণ্য আমদানি শুরু হয় আশার আলো দেখছেন রপ্তানিকারকরা। তবে কোয়ারেন্টাইন ও হিউম্যান কোটেশন সার্টিফিকেটের অফিস না থাকায় রপ্তানিতে জটিলতা তৈরি হয়েছে বলে জানান তারা। কদিন ধরে রপ্তানিটা হচ্ছে, এই ধারা যদি অব্যাহত রাখতে হয় তাহলে বাংলাদেশ সরকার বা ইন্ডিয়ান সরকারের সঙ্গে আলোচনায় এটা সমন্বয় করে এবং আন্তরিকতার মধ্য দিয়েই এই ধারা অব্যাহত রাখা সম্ভব। দেখি আমরা চেষ্টা করতেছি পার্টিদেরকে এখানে আনানো এবং বাংলাদেশের যে একটা যে ডলার নিয়ে আসার জন্য আমরা খুব চেষ্টা করতেছি যে এই পোর্ট দিয়ে যেন হয়। আমরা যদি সরকারের সহযোগিতা পেয়ে থাকি তাহলে আমরা অতীতের মতন আবার পর্যাপ্ত পরিমাণ আমরা এক্সপোর্ট করতে পারবো। ভারতের ওই পাশে কিছু প্রতিবন্ধকতা আছে, যেমন ওই পাশে প্লান্ট কোয়ারেন্টাইন অফিস নেই, এসি অফিস মালদাতে, যার কারণে কার্যক্রম করতে দেরি হয়। পণ্য ভারতের রপ্তানি হওয়ার ফলে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হচ্ছি এবং এর পাশাপাশি পোর্টের এবং ব্যবসায়ীদের কর্মচঞ্চলতা বৃদ্ধি পেয়েছে। এটা তো অবশ্যই আমাদের জন্য এটা আনন্দদায়ক। হাকিমপুর স্থলবন্দর দিয়ে আপনার রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে, এটা তো ব্যবসায়িকদের জন্য অনেক ভালো একটা সুখবর এবং এতে আমাদের অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এদিকে পণ্য রপ্তানির জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান স্থলবন্দর রাজস্ব কর্মকর্তা। জুন মাসের 30 তারিখ থেকে হিলি স্থলবন্দরে দিয়ে আপনার রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত রপ্তানির পরিমাণ যদি আমি বলি তাহলে আপনার 2091 মেট্রিক টন রপ্তানি হয়েছে, আর যার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে প্রায় 17,10,472 ডলারের। গত 30 জুন থেকে শুরু করে 24 আগস্ট পর্যন্ত 2091 টন পণ্য রপ্তানি করে 17,472 মার্কিন ডলার আয় হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক। মাত্র 5 কিলোমিটার সড়ক বদলে দিয়েছে পাবনার গাজনার বিলের কৃষি প্রধান 10 গ্রামের আর্থসামাজিক চিত্র। খুব সহজেই দ্রুত বাজারজাত করা যাচ্ছে এসব গ্রামের প্রায় 4,500 হেক্টর জমির ধান, পাট ও পেঁয়াজ সহ নানা কৃষিপণ্য। সড়কটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাটবাজার। স্কুল কলেজেও বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। গাজনার বিলের প্রত্যন্ত এলাকার কৃষিপ্রধান গ্রামগুলোকে উন্নত যোগাযোগের আওতায় আনতে প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটি নির্মাণ করেছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। একসময় সরু খানাখন্দে ভরা মেঠোপথ বদলে গেছে আধুনিক পাকা সড়কে। পেঁয়াজ ধরেন লগে উঠিতে খুব কষ্ট হইতো, মাথায় করে আনা লাগতো। এখন ধরেন রোড ঘাট হয়ে গাড়িতে আনা, ব্যান টেনে হয়তো এদিক সেদিক করে আনার একটু সুবিধা হয়েছে। 2-3টা লেবার বেশি লাগতো এক বিঘে বই নিতে, এখন আমার এই খরচটার বাঁচি গেল। এখন আমাদের জন্য অনেক পজিটিভ হয়েছে, যেমন ফসল আদি ঘরে তোলার সুযোগ, আমাদের যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হয়েছে, অনেক উন্নত হয়েছে।
উন্নত সড়ক যোগাযোগের আওতায় এসেছে গাজনার বিলের বিন্নাডাঙ্গি, বনখোলা, নাজিরগঞ্জ, পাইকপাড়া সহ প্রত্যন্ত অঞ্চলের অন্তত 10 গ্রাম। পেঁয়াজ প্রধান এসব গ্রামে এখন চলছে পাট জাগ আর শুকানোর উৎসব। যাতায়াত সহজ হয় ক্ষেত থেকে ট্রাকে কৃষি পণ্য কিনে নিয়ে যাচ্ছেন পাইকাররা। এতে লাভবান হচ্ছেন কৃষকেরা। মুহূর্তের মধ্যে আমরা চলে যেতে পারি কাশীনাথপুর বা আতাইকুলি হাটে, পাবনা চলে আসছি। এখন যোগাযোগ খুবই ভালো আমাদের। এখানেই মনে করেন পেঁয়াজ বিক্রি করে পারে, ব্যাপারীরা এখানেই আসে, এখান থেকেই পেঁয়াজ টিয়াজ কিনে গাড়ি করে নিয়ে চলে যাচ্ছে। আগে তো এই রোড কাঁচা ছিল, ভ্যান গাড়ি আর মসি গাড়ি ছাড়া যাওয়ার মতো ব্যবস্থা ছিল না। এখন রোড অনেক উষার হয়েছে, আমরা চলাচল করতে পারতেছি। আর্থিক উন্নতির প্রভাব পড়েছে সামাজিক ব্যবস্থায়ও। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেড়েছে উপস্থিতি, কমেছে বাল্যবিবাহ। আইন শৃঙ্খলা বাহিনীর যাতায়াত বাড়ায় দুর্গম গ্রামগুলোতে কমেছে অপরাধীদের তৎপরতাও। রাস্তাটা খুব প্রশস্ত হয়েছে, এখন অনেক বড় বড় গাড়ি অনায়াসে যাওয়া আসা করতে পারে। পেঁয়াজের গাড়ি বা বিভিন্ন গাড়িগুলো যায়। আগে ভাঙাচোরা ছিল না, আপনার বর্তমান খুব ভালো, চলে ফলে আরাম, সব দিকে আরাম। পর্যায়ক্রমে পাবনার প্রতিটি কৃষি প্রধান অঞ্চলকে উন্নত প্রশস্ত সড়ক যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা করছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। গাজনার বিলে আপনারা জানেন যে প্রচুর কৃষি পণ্য হয়, সেখানে পেঁয়াজ বলেন এবং বিনা চাষে রসুন হয় এবং অন্যান্য সবজিও প্রচুর পরিমাণে হয়। এবং সেখানে দুইটা বড় মার্কেট আছে, যেখানে পূর্বে কখনো রাস্তাঘাট না থাকার জন্য এই কৃষি পণ্যগুলো প্রপারলি বাজারজাত করা সম্ভব হতো না। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে 2023-24 অর্থ বছরে নির্মিত এ সড়ক উন্মুক্ত করা হয় চলতি বছরে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। আমদানি কমের অজুহাতে দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে ভারতীয় ও দেশি পেঁয়াজের দাম আবার বেড়েছে। ভারতীয় পেঁয়াজ কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকায়, আর দেশি পেঁয়াজ 75 টাকায়। হিলি বাজারের বিক্রেতারা জানান, ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি সরকার ফের বন্ধ করে দিয়েছে। আগের আমদানির অনুমতির বিপরীতে বন্দর দিয়ে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানি হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। এদিকে গাইবান্ধায় কমেছে কাঁচামরিচের দাম। অন্যদিকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, যা 3 দিন আগে ছিল 120 টাকায়। হাইকোর্টের রায় অনুসারে সিএস রেকর্ডের ভিত্তিতে পাবনার শহরাংশে ইছামতি নদী খনন ও অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে ইছামতি নদী রক্ষা আন্দোলন। সকালে পাবনা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক SM মাহবুব আলম সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা। সভায় বক্তারা 2018 সালে উচ্চ আদালতের ঐতিহাসিক রায়ে এ নদীর দখলদারদের সকল মামলা খারিজ করার পর নিম্ন আদালতে দায়ের করা নতুন মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রায় 76 কিলোমিটার ইছামতি নদী খনন কাজ শুরু হলেও নিম্ন আদালতে শতাধিক মামলার কারণে শহরের 5 কিলোমিটার অংশে খনন ব্যাহত হচ্ছে। নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাংলাদেশ নারী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার ডাকে এই কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে শহরের ডিবি রোড গানাসার্স মার্কেটের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিচার ব্যবস্থার পরিবর্তন না হলে নারীদেরকে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হতে হবে। সমাবেশ শেষে নারীদের একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় আগামী 31শে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্বাচন কমিশনের এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। তৃতীয় দিনে মোট 29 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। আজ ভিপি পদে 2 জন ও জিএস পদে 3 জন সহ 15 জন মনোনয়নপত্র নেন। এরা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা সংগঠন মনোনয়নপত্র নেননি। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। মোট জমা পড়া 276টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই বাছাই শেষে 20টি মনোনয়নপত্র বাদ পড়েছে। 27শে আগস্ট প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 28শে আগস্ট।
সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় কর্তৃপক্ষের কোনো অবহেলা আছে কিনা তা খুঁজতে ঘটনাস্থল পরিদর্শন করেছে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। দুপুরে প্রতিনিধি দল ভোলাগঞ্জে সাদা পাথর লুটের স্থলে গিয়ে পৌঁছায়। সেখানে তারা পাথর লুটের স্থানগুলো ঘুরে দেখেন। জেলা প্রশাসন জানিয়েছে, এই কমিটি আজ ও কাল সিলেটে অবস্থান করে পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত রিপোর্ট তৈরি করবে। তারা খতিয়ে দেখেছেন অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় কোনো কর্তৃপক্ষের অবহেলা রয়েছে কিনা। পাশাপাশি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে পাথর লুটপাটের ঘটনার বাস্তব অবস্থা কি ছিল এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি তদন্ত কমিটির কেউই। সাতক্ষীরা সীমান্ত দিয়ে 5 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বিকালে সদর উপজেলার তলুইগাছা সীমান্তের 0 পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি বিএসএফ এর মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। পরে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে ভারত ফেরত একজন জানান, কাজের সন্ধানে বিনা পাসপোর্টে তারা ভারতে গিয়েছিলেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, পরিচয় যাচাই বাছাই শেষে 5 বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে যশোরের শার্শার কয়রা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় 7 জনকে আটক করেছে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকা থেকে গতরাত 11টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। আটককৃত 7 জনের মধ্যে 4 জন পুরুষ ও 3 জন নারী রয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক, যশোর, খুলনা সহ বিভিন্ন জেলার বাসিন্দা। মাদারীপুরের শিবচরে 2 ইট ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতরাতে ও আজ সকালে কয়েক ঘন্টার ব্যবধানে উপজেলার মাদবরচর হাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, গতকাল রাত 11টার দিকে মোটরসাইকেলের মাধ্যমে ব্যবসায়িক কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন ইট ব্যবসায়ী নূর ইসলাম উকিল। এ সময় তিনি মাদবরচর হাট এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে নূর ইসলামকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এদিকে সকালে মাদবরচর ক্লাব এলাকায় ফরিদ উকিল নামের আরেক ইট ব্যবসায়ীকে একা পেয়ে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় ফরিদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে হত্যার হুমকি এবং তার বাসার সামনে মব সন্ত্রাসের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে অষ্টগ্রাম উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, ফজলুর রহমান একজন সাহসী মুক্তিযোদ্ধা ও বিএনপির দুর্দিনের কাণ্ডারি। এ সময় বক্তারা ফজলুর রহমানকে হত্যার হুমকিদাতা সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সরকার এ বিষয়ে ব্যবস্থা না নিলে ঢাকা অভিমুখে মার্চ করার ঘোষণা দেন তারা। চুয়াডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মিরাজ হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় আহত মিরাজের বাবা তৈয়ব আলীরও মৃত্যু হয়েছে। দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া এলাকায় ওই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মিরাজের বাবা তৈয়ব আলীর সঙ্গে তার ভাতিজা বাবু ও ভাগ্নে রাজুর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে দুপুরে আলোকদিয়া তুফান মিয়ার গোডাউনের অদূরে পাট শুকানোর সময় মিরাজ ও তার বাবার উপর হামলা চালায় বাবু ও রাজু। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন মিরাজ। পরে হাসপাতালে তৈয়ব আলীরও মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত বাবু ও রাজুকে আটক করেছে পুলিশ। করলে সঞ্চয় 200 টাকা, সরকার দেবে 400 টাকা স্লোগানে নড়াইলে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পল্লী উন্নয়ন বোর্ড নড়াইলের উদ্যোগে গোবরা পার্বতী বিদ্যাপীঠ মাধ্যমিক স্কুল প্রাঙ্গণে এ প্রশিক্ষণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা কিশোরীদের আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। পরে কিশোরীদের মাঝে সঞ্চয়ের টাকা, বিনামূল্যে প্রশিক্ষণ সামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, খাতা, কলম ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। পাশাপাশি উপস্থিত সকল কিশোরী, অভিভাবক, শিক্ষক, অতিথিরা বাল্যবিবাহকে না বলুন শপথ নিয়ে প্লাকার্ড প্রদর্শন করেন।
বরগুনা পৌরসভায় যে যার মতো রাস্তা, ড্রেন, খাল দখল করে নির্মাণ করেছে বাড়িঘর। অপরিকল্পিত নগরায়নের কারণে বৃষ্টি হলেই সড়কে জমে পানি। দীর্ঘ সময় জলাবদ্ধ থাকায় চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে বাসিন্দাদের। বরগুনা জেলা রিপোর্টার মুশফিক আরিফের প্রতিবেদন। বরগুনা পৌর শহরের আমতলার পাড় এলাকার অমিত ভবন, 4 তলা ভবনটি নির্মাণ করা হয়েছে ড্রেনের উপর। বর্তমানে পৌরসভা থেকে ড্রেন পুনর্নির্মাণের কাজ শুরু হলেও এই বাড়ির কারণে কাজ এগোচ্ছে না। কিছু কিছু মানুষ এই ড্রেনটার সাইড আটকাই রেখেছে এবং তারা কাজ করতেও দিতে পারছে না। সেই কারণে এই ড্রেনটা কন্ট্রাক্টরও কাজ করতে পারতেছে না। সমস্যা এই ড্রেনের 2 সাইডে ঘর আছে, 2 সাইডে বাসা বাড়ি, তারপরে এইখান থেকে ড্রেন গেলে আমাদের দারুণ সমস্যা, ভাঙ্গে পড়ে যাবে। শুধু অমিত ভবন নয়, অনেকেই ড্রেন, খাল, সরকারি জমি দখল করে গড়ে তুলেছে ভবন সহ বিভিন্ন স্থাপনা। সাথে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা তো রয়েছেই। এর ফলে একটু বৃষ্টি হলে শহরে দেখা যায় জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে এই এলাকায় যত ডেঙ্গু হইতেছে এইটার কারণেই হইতেছে, বিভিন্ন জায়গায় ছড়াইতেছে। শুধু পৌরসভার কর্তৃপক্ষ আছে, তারা আমাদের যে সেবা দেওয়া, তারা আজ পর্যন্ত সেই সেবা আমরা পাই না। দুর্ভোগ থেকে বাঁচতে মাস্টার প্ল্যানের মাধ্যমে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি পৌরবাসীদের। নগরায়নের জন্য যে মাস্টার প্ল্যান দরকার, বিশেষ করে বাড়ি তৈরি করার জন্য, সেটা একেবারে নেই। যে যেভাবে পারছে যত্রতত্র জায়গা না রেখে বাড়ি তৈরি করছে। এটা আমাদের জন্য ভবিষ্যতে আমাদের জন্য বিপদ ডেকে আনবে। ড্রেনের জন্য, রাস্তার জন্য এই পৌরসভায় কেউ জমি দিবে না, এটা তাদের একেবারে বদ্ধপরিকর। ড্রেন এবং রাস্তার ব্যাপারে আমরা কেউই একটু আমাদের স্বার্থ ত্যাগ করতে রাজি না। তবে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানান, সম্প্রতি মাস্টার প্ল্যানের আওতায় এসেছে বরগুনা পৌরসভা। পাশাপাশি অনুমোদন ছাড়া বাড়িঘর নির্মাণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান পৌরসভার প্রশাসক। অলরেডি আমরা মাস্টার প্ল্যান পেয়েছি এবং সেই মাস্টার প্ল্যানকে অনুসরণ করেই এখন সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে। সেক্ষেত্রে এই যে প্ল্যান ছাড়া যে বিল্ডিংগুলো করা হয়েছে, এগুলো তারা নিজেই ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমরা যখন এটা এনফোর্সমেন্টে যাব, তখন এই বিল্ডিংগুলো ভেঙে ফেলতে হবে। বিভিন্ন জায়গায় সরকারি জায়গা, খাল, পুকুর, নদী এইগুলা দখল করা হয়েছে, যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তো আমরা খুব শীঘ্রই এই প্ল্যান বহির্ভূত ভবনগুলোকে তালিকাবদ্ধ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কেবল কথা নয়, অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি উচ্ছেদ অভিযান চালানোর দাবি ভুক্তভোগী পৌরবাসীদের। মুশফিক আরিফ, মাছরাং সংবাদ, বরগুনা। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সকাল থেকে চরফকিরা ইউনিয়নের লগিভাঙা খালের মোল্লার দোকান থেকে শিশুতলা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে খাল দখল করে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে, যার ফলে পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছিল। তাই এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। উচ্ছেদ অভিযানে সহযোগিতা করে পুলিশ ও সেনাবাহিনী। বিশ্ব পানি সপ্তাহ 2025 ক্যাম্পেইনের অংশ হিসেবে চট্টগ্রামে অনুষ্ঠিত হল মতবিনিময় সভা। ওয়াটার ফর ক্লাইমেট অ্যাকশন শিরোনামে চট্টগ্রামের সুপেয় পানির সংকট সমাধানে যথাযথ পানি ব্যবস্থাপনা, জলবায়ু সংকট মোকাবেলার হাতিয়ার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুরে নগরীর ওয়াসা ভবনের কনফারেন্স হলে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম। ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট SM নাজের হোসাইন সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সাংবাদিক ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। সুন্দরবন থেকে ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকা থেকে তাকে আটক করা হয়। কোস্টগার্ড জানায়, করিম শরীফ বাহিনীর সদস্যরা গেল মঙ্গলবার সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্যে যায়। এই সংবাদ পেয়ে কোস্টগার্ড বেস মোংলার সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। ডাকাতদের ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা একটি একনলা বন্দুক সহ আলমগীর হোসেন সাগর নামে একজনকে আটক করে। আটক আলমগীর দীর্ঘদিন ধরে ডাকাত বাহিনীকে অস্ত্র ও গুলি সরবরাহ করে আসছিল।
সাতক্ষীরার তালাও উপজেলার ৭ নম্বর ইসলামকাঠি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এস.এম. শামীম হত্যায় জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে খুলনা জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন নিহতের স্ত্রী ফাতেমা আক্তার এবং তার মামাতো ভাই ওবায়দুল্লাহ হাওলাদার। দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান খুলনার পুলিশ সুপার টি.এম. মোশারেফ হোসেন। তাদের দেওয়া তথ্য মতে গেল ২২ আগস্ট শামীমকে তার ডুমুরিয়া বেত গ্রামের বাড়ির ৩ তলায় ছুরিকাঘাতে হত্যা করা হয়। স্ত্রী ফাতেমা জানান, বিভিন্ন সময় স্বামীর নির্যাতনের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে মামতো ভাইয়ের সহায়তায় তাকে হত্যা করা হয়। হত্যায় ব্যবহৃত অস্ত্র বাড়ির পাশের জলাশয়ে ফেলে দেওয়া হয়। পুলিশ গ্রেফতারকৃত ওবায়দুল্লাহ ও ফাতেমার দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে আসামিরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নার্সিং শিক্ষার্থীদের উপর হামলাকারী শিক্ষকদের অপসারণের দাবিতে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের কাজ বর্জন করে বিক্ষোভ করেছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ সহ ৬ দফা দাবি নিয়ে গত ৬ মে কলেজ ক্যাম্পাসে আন্দোলন করছিল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন শিক্ষক ও পোস্ট গ্রাজুয়েট তাদের উপর হামলা করেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। চিহ্নিত হামলাকারীদের আটক না করা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা। ব্রাহ্মণবাড়িয়া জেলার গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শহরের ট্যাঙ্কের পাড়ের পৌর কমিউনিটি সেন্টারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ ফজলে আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত, মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া সহ অন্যরা। খুলনায় কয়রা থেকে বিক্রি নিষিদ্ধ ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুন্তাসির ইবনে মুহসিন জানান, সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় অভিযান চালিয়ে আহরণ নিষিদ্ধ ৩,৮২,৫০০ টাকা মূল্যের কাঁকড়া সহ একটি নৌকা জব্দ করা হয়। কাঁকড়াগুলোর বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে ওগুলো কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়। বান্দরবানের সেনা রিজিয়ন কাপ ফুটবলের ফাইনালে ৩-১ গোলে বালাঘাট একাদশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চড়ুইপাড়া ফুটবল একাদশ। গতকাল বিকেলে জেলা স্টেডিয়ামে বান্দরবান জোনের ব্যবস্থাপনা এবং জেলা প্রশাসন ও জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান, বংছড়ি উপজেলার সাব জোন কমান্ডার মেজর এম ইয়াসিন আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল করিম, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। ৫.৫ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানির ফের শুরু। ভারত অংশে কোয়ারেন্টাইন অফিস না থাকা এবং কাস্টমস কর্মকর্তার অফিস দূরে হওয়ায় ভোগান্তি। পাকা সড়ক বদলে দিয়েছে গাজনার বিলের ১০ গ্রামের আর্থিক চিত্র। পাইকাররা সরাসরি ক্ষেত থেকেই কৃষি পণ্য কিনে নিয়ে যাওয়ায় লাভবান কৃষক। রাষ্ট্র নির্বাচনে মনোনয়নপত্র বিক্রির সময় বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত। ৩ দিনে মোট ২৯ জনের মনোনয়নপত্র সংগ্রহ। জাকসু নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল।